কোর্টে ঢোকার আগে এবার শেষবারের মতো নিজেদের মধ্যকার সকল বোঝাপড়া মিটিয়ে নিল স্রোত সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সাত সকাল হওয়া মাত্রই যখন স্রোত এবং সার্থক কোর্টে সিগনেচার করার উদ্দেশ্যে রওনা হবে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাবা বলতে থাকে যে না, তোমাদের বিয়েটার সময় তো আমরা সকলে উপস্থিত ছিলাম, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, কোর্ট অবধি তোমাদের সম্পর্কটা শেষ হওয়ার আগ অবধি আমরা তোমাদের জন্য বাহিরে কোর্টের বাইরে অপেক্ষা করব এবং আমরা সকলেই যাব। অন্যদিকে স্রোত সার্থক বলতে থাকে আপত্তি করে যে বাপি, আমাদের এই শেষ যাত্রার মধ্যে তোমাদের সকলের উপস্থিতিতে আর যাই হোক না কেন আমাদেরকে যথেষ্ট পরিমাণে আরও বেশি কষ্ট দেবে, সেটা তোমরা জানা সত্ত্বেও আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এত দূর অবধি যাবে কেন? যাবে বলো তো। ঠিক সেই মধ্যে সার্থকের বাবা বলতে থাকে যে সব কিছু তো তোমাদের ইচ্ছে মতো হতে পারে না, কিছু জিনিস আমাদের ইচ্ছে মতো হোক না, তাতে তোমাদের এত আপত্তি কী বলো? তার আজকের পর থেকে তো স্রোত, তোদের সাথে আমার সম্পর্কটা রীতিমতো শেষ হয়েই যাবে, তাহলে আজকে শেষবারের মতো না হয় আমাকে একটু অনুমতি দে না, যে তোর সঙ্গটা আমি অন্তত দিই। অন্যদিকে কথা বলা মাত্রই সার্থক এবং স্রোত যখন অবশেষে কোর্টে সামনে গিয়ে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তেই সেখানে রাইয়ের মা থেকে শুরু করে রাই, অনির্বাণ সকলকে উপস্থিত দেখে স্রোত আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে রাই দিদিভাই, কোনো মতে তোদেরকে এরকম করে কষ্ট দিতে চাইনি, কিন্তু তার সত্ত্বেও কী করব বল? আমি রীতিমতো একটা আবেগঘন পরিবেশের মধ্যে এমন করে সার্থক স্যারের কাছে আত্মসমর্পণ করে ফেলেছিলাম, যার ফলে কিন্তু আমি সার্থক স্যারের শর্তে রাজি হতে বাধ্য হয়েছি। আমি কোনো মতে বিয়েটাকে নিয়ে ছেলেখেলা করতে চাইনি। তোরা আমার কথা বিশ্বাস কর, আমি মানছি যে তোরা সকলে আমার উপর অভিমান করে রয়েছিস, কিন্তু তা সত্ত্বেও আমি এখন এই কন্ট্রাক্ট ম্যারেজের শর্ত মানতে বাধ্য। অন্যদিকে সার্থক চলে আসে এবং এসে বলতে থাকে যে রাই দিদিভাই, আমার তোমার বোনের সাথে শেষবারের মতন কয়েকটা কথা আছে, আমি আশা করবো যে এবার নিশ্চয়ই ও কোনো মতে তালবাহানা করবে না, আমার শেষ কথাটুকু অন্তত ও শুনতে রাজি হবে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে যদি তোর ইচ্ছা হয় আমরা কেউই জোর করবো না, কিন্তু সার্থক যখন নিজে থেকে আগ বাড়িয়ে তোর সাথে শেষবারের মতন কয়েকটা কথা বলার জন্য এসেছে, তুই প্লিজ তোদের মধ্যকার সকল বোঝাপড়াটা শেষ করে নি, কারণ এরপরে হয়তো আর কোনোদিনও তোরা এই সুযোগটা পাবি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে ঠিক আছে স্যার, চলুন বরঞ্চ আমরা ওখানে আমাদের নিজের মধ্যকার সকল শেষ কথাটুকু শেষ করি। দিকে সার্থক স্রোতকে নিয়ে আড়ালে বলতে থাকে যে আচ্ছা স্রোত, তোমার কি সত্যিই মনে হয়, তুমি তোমার বুকে হাত দিয়ে একটা কথা বলো তো আমাকে, যে তুমি কি সত্যিই ডিভোর্সটা চাও? তুমি কি সত্যি চাও যে তুমি আমার কাছ থেকে আলাদা হতে, আর তুমি আমার থেকে আলাদা হয়ে তুমি কি সত্যিই সুখী হবে? তোমার জীবনে কি সবথেকে বড় অ্যাচিভমেন্টই এটা হবে? অন্যদিকে স্রোত বলতে থাকে যে ভারী অদ্ভুত ব্যাপার তো স্যার, এই জিনিসটা তো আপনি আমাকে করতে বাধ্য করেছেন, এখন আপনি আমার উপরে কেন প্রশ্ন তুলছেন বলুন তো? আপনি কি কোনো মতে এই সকল কিছুর পেছনে আমাকে দায়ী করে আপনি নিজের দোষটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সকলের কাছ থেকে? তখন সার্থক বলতে থাকে যে এখানে দোষ এড়িয়ে যাওয়ার তো কোনো কিছু নেই, এখানে আমরা দুজনই সমান পরিমাণে দোষী, কিন্তু তা সত্ত্বেও স্রোত, আমার বলবো বলবো করে আসলে বলা হয়নি, হয়তোবা আমি বেশি সময় নিয়ে ফেলেছি দেখি আজকে হয়তোবা কোর্টের বাইরে এসে আমাদেরকে দাঁড়া হতে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমি চাই যে শেষবারের মতন আমি আমার মনের কথাটা তোমার কাছে তুলে ধরি, হয়তোবা এই আফসোসটা নিয়ে তো অন্তত আমাকে গোটা জীবন কাটাতে হবে না, যে আমি আমার মতন করে শেষ চেষ্টাটা অবধি করিনি আমাদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য। ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে দেখেছি, তার মানে আপনি কী বলার চেষ্টা করছেন বলুন না স্যার স্পষ্ট করে? আমাদের হাতে তো খুব একটা বেশি সময় নেই, হিয়ারিংয়ের সময় হয়ে যাচ্ছে, তার আগে যদি আপনার নিজের কোনো রকম কোনো কথা থাকে তাহলে প্লিজ আপনি বলুন, আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করুন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।